সম্মান করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে যে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি অনুরোধ করব আপনারা মন খুলে কথা বলবেন, এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু সমস্যা হয়েছে, তারপরেও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক। তিনি আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না, আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা তাকেই সেই সুযোগটা দেব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, যেহেতু আমরা অনেকের কথা শুনতে চাই। চেয়ারম্যান সাহেব বলেছেন যে উনি অনেকের কথা শুনতে চান, উনি বেশি শুনবেন, জানবেন। তো যাতে অনেককেই কথা বলার সুযোগ দেওয়া যায়, এই জন্য আপনারা যারা কথা বলবেন, বক্তব্য দেবেন, যতটা সম্ভব সংক্ষেপ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি এখন শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের গণমাধ্যমের অন্যতম প্রিয় মুখ, জবান সম্পাদক রেজাউল করিম রনি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই আমার চেয়ে অনেক অভিজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেকের কাছ থেকে আমি কাজ শিখছি। হ্যাঁ, তো ফলে শুরুতেই আমার জন্য কথা বলা একটু ডিফিকাল্ট। তারপরে মাননীয় মহাসচিব বলেছেন একই সাথে মন খুলে এবং সংক্ষেপে কথা বলতে হবে, এটা আরো চ্যালেঞ্জিং। সো যাই হোক, উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আজকে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা দীর্ঘ সময়, আপনারা সবাই জানেন যে আমরা একটা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। তো ফ্যাসিবাদের মধ্যে ছিলাম তার মানে হলো আমাদের এখানে মুক্ত সাংবাদিকতা বা গণমাধ্যম এবং ফ্যাসিবাদ দুইটা তো একসাথে এক্সিস্ট করতে পারে না। যেহেতু একটা লম্বা ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা বলতে যা বোঝায়, মুক্ত গণমাধ্যম বলতে যা বোঝায়, সেই জিনিসটা ছিল না। কিন্তু আপনার এইটা শুরু কিভাবে হলো? এটা তো হঠাৎ করে একটা দেশে ফ্যাসিবাদ তৈরি হতে পারে না। এটা শুরুটা অন্তত শেখ হাসিনার পর্বের শুরুটা হয়েছিল আপনার সেই কুখ্যাত 1/11-এর মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে বিশেষ গোয়েন্দা বাহিনীর সরবরাহকৃত সংবাদগুলো কোন গণমাধ্যম, যেগুলোকে আমরা তথাকথিত মূলধারার গণমাধ্যম বলি, তারা ছাপতে বাধ্য হয়েছিল। এর মধ্যে বিরল ব্যতিক্রম বাদে, এখানে আমি কবির ভাইকে, নুরুল কবিরকে দেখতে পাচ্ছি, নিউজ সম্পাদক, তো বিরল ব্যতিক্রম বাদে এই ধারার বাইরে থাকা যায়নি। সেই যে শুরু হলো ইসপের গল্প ছাপা, চরিত্র হননের কাহিনী ছাপা, সেইটা এখনো অন্যান্য ফর্মে বা নানা ফর্মে এখনো সেই ধারাবাহিকতা কিন্তু চলছে। তো ফলে আমরা যখন মিডিয়া কথাটা বলি, মিডিয়া কথাটার একটা অনুবাদ করা হয় গণমাধ্যম। এটা মনে হয় গণমাধ্যম না করে প্রচার যন্ত্র, এটা ভালোভাবে প্রচলন করা ভালো। গণমাধ্যম হওয়ার জন্য গণস্বার্থের প্রতি যে অঙ্গীকার গণমাধ্যমগুলো দেখানোর কথা, এবং সেই অঙ্গীকার দেখানোর সময় সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো দুঃসময়, যখন ফ্যাসিবাদ বা স্বৈরাচার চেপে বসে। তখন গণমাধ্যম মানে মিডিয়া কতটা গণমাধ্যম হয়ে উঠতে পারছে, সেই পরীক্ষার সময়টা। এবং সেই পরীক্ষার সময়ে আমাদের বাংলাদেশের তথাকথিত মূলধারা মোটামুটি বলা যায় 2-4টা বিরল ব্যতিক্রম বাদে ফেল করেছে। ফলে এটা আমাদের স্বীকার করতে হবে। আমরা যদি ফেল না করতাম তাহলে আজকে এই বাংলাদেশকে এইভাবে রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে একটা এই আগস্ট পরবর্তী অবস্থায় যেতে হতো না। ফলে আমাদের এই প্রচার যন্ত্র থেকে গণমাধ্যম হয়ে ওঠার যে স্ট্রাগলটা, সেটা আমার মনে হয় যে
এই 5 তারিখের পরে আমাদেরকে আমরা কিভাবে করব, প্রথমত আমরা যে আগে করতে পারি নাই সেই জিনিসটা ভালোভাবে রিকগনাইজ করা, এবং কেন করতে পারি নাই, আমাদের নিজেদের কি সমস্যা আছে সেটা আমাদের মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার। কারণ আমরা জানি মিডিয়া সংস্কৃতি তৈরি করে, মিডিয়া মতামত তৈরি করে, মিডিয়া এক ধরনের পারসেপশন, যেটাকে কি বলে বাংলা দৃষ্টিভঙ্গি তৈরি করে, কিন্তু মিডিয়া নিজেও তো এক ধরনের সংস্কৃতি লালন করে। সেই সংস্কৃতিটা কি গণতান্ত্রিক? আমি বলছি মিডিয়ার নিজের সংস্কৃতি, যেটা মিডিয়া যে সংস্কৃতি সৃষ্টি করে, সমাজে যে সংস্কৃতি প্রডিউস করে, সেই ধারা, হ্যাঁ সেটা একটা আছে, আমরা জানি সেটা কিভাবে করে, সেটা কিভাবে সে প্রডিউস করবে। সে নিজেই যদি গণতান্ত্রিক মানসিকতা, সংস্কৃতি, মূল্যবোধ, চিন্তা, দর্শনের আলোকে নিজের অবস্থানটা পরিষ্কার না করে, তো সেদিক থেকে আমাদের মিডিয়া সংস্কৃতি কি ফ্যাসিবাদী আওয়ামী সংস্কৃতির বাইরের কোনো কিছু ছিল লম্বা সময় ধরে? 2-4টা বিরল ব্যতিক্রম বাদে ছিল না। ফলে আমাদের পুরা কোর্সটাকে আমার মনে হয় আমাদের রিভিজিট করা উচিত, যে আমরা এখানে গণমাধ্যমের যে মতাদর্শিক পজিশন, যে দার্শনিক কালচারাল পজিশন, সেটাকে ডান এবং বামপন্থায় বিভক্ত নয়, অবশ্যই বিভক্ত। সেখানে সবসময় মধ্যপন্থার, বাংলাদেশ পন্থার এই ব্যাপারগুলোতে আন্ডারমাইন করা হয়েছে। এবং আপনার সেই যে 111 থেকে শুরু হলো, সেরপরে থেকে সাংবাদিকতা বেসিক্যালি কি হয়েছে? সাংবাদিকতা হলো এখানে একদল লোকের চরিত্র হনন, আরেক দল লোকের চরিত্র নির্মাণের এক উলঙ্গ খেলায় পরিণত হয়েছে। এখানে তো কোনো ক্রিটিক্যাল জার্নালিজম তৈরি করা হয়নি, ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা হয়নি, যার প্রমাণ আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন। এক ধরনের একটা আমাদের এই যে এখনকার যে সোশ্যাল মিডিয়া, যে ভার্চুয়াল সোসাইটি, সেই সোসাইটিতে একটা মহামারী চলতেছে। সেই মহামারীর নাম হলো ফটোকার্ড মহামারী। কোনো লোকের ইজ্জত থাকতেছে না। আপনি যদি একটা বিশেষ দলের পক্ষে কথা বলতে না পারেন, আপনার নিরপেক্ষতা থাকতেছে না আজকে। তো চলো, এই যে অবস্থাটা আমি, এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না। ফলে এই লম্বা সময় ধরে আমাদের সামাজিক পাটাতনের মধ্যে যে ফ্যাসিবাদী সংস্কৃতির যে ধারা, দেখেন আওয়ামী লীগ আমাদের অনেক ক্ষতি করছে, অনেক গুম, খুন, হত্যা, ক্রসফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো হয়েছে, এগুলো অপরিণীয় ক্ষতি। এর বাইরে যে ক্ষতিটা আমাদের করেছে সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে ফেলছে। আগেও দুর্নীতি, লুটপাট, ঘুষ এগুলো হয়েছে, কিন্তু এগুলো একটা খারাপ কাজ হিসেবে দেখা হইতো। যে ফ্যামিলির ধরেন সরকারি চাকরি করে কিন্তু একটু তরল টাকা পয়সার বেশি আপনার আমদানি, সেই ফ্যামিলির ছেলে মেয়েরা 90-এর দশকে অন্তত মুখ লুকায়া চলতো। কিন্তু এরপরে যেটা হলো, এটা ট্রেন্ড, এটা একটা গর্বের বিষয় ছিল। লুটপাট, অন্যায়, দুর্নীতি এগুলো একটা সফলতার মাপকাঠি হিসেবে দেখা হতো। তো এটা তো এমনিই তৈরি হয়নি। এবং দিলদার মারা যাওয়ার পরে আপনার শেখ হাসিনা আমলের সংবাদ সম্মেলনগুলো কৌতুকের এক বিরাট ক্ষেত্র হয়ে উঠছিল আমাদের দেশে। হ্যাঁ, তো এইভাবে তো আপনার ধরেন সংবাদকর্মী হিসেবে আমরা যেই ভূমিকাটা রাখার কথা ছিল, গণতন্ত্র আপনার পুনরুদ্ধার তো দূরের কথা, মানে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ করার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করতে পারি নাই। ফলে মূলধারার মিডিয়ার এই যে নৈতিক আপনার অবক্ষয়ের জায়গাটা তৈরি হলো, তার ফলেই কিন্তু আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ফ্যানাটিক প্রবণতা তৈরি হচ্ছে, যেখানে আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি বা ধরেন মত প্রকাশের স্বাধীনতার যে কথাটা বলি আমরা, সেটার একটা 5 তারিখের পরও সেটার একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করা যাচ্ছে। তো ফলে আমরা মনে করি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা দায়িত্ব নেবেন, ওনারা মত প্রকাশের স্বাধীনতা দেখেন। আবার মত প্রকাশের স্বাধীনতার কথাটার একটা ধারা হইল যে স্বাধীনতা মানে ফ্রিডম অলওয়েজ আপনার একটা রেসপন্সিবিলিটির সাথে আসে। রেসপন্সিবিলিটি ছাড়া ফ্রিডম মাঝে মাঝে ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। সো এবং যেই ইস্যুগুলো, যেমন ধরেন আমরা এখানে সাংবাদিকতার জায়গাগুলো অনেকগুলো বলবেন, কিন্তু ফ্যাক্ট এবং ন্যারেশন এই দুইটা জায়গা যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখবো যে ফেব্রিকেটেড আপনার ফ্যাক্ট দিয়ে এক ধরনের ন্যারেশন তৈরি করা হয়, এবং সেই ন্যারেশনটা দিয়ে একদল চাঁদাবাজ, আরেক দল সাধু, হ্যাঁ এইভাবে যে বয়ানগুলো তৈরি করা হয়। কিন্তু সেটার জন্য এই দলগুলোর যে কর্মসূচিগুলো আছে, যারা ধরেন আপনার এমন কোন রিপোর্ট আমরা দেখি নাই যে ধরেন কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বা ধরেন আপনার যুবকদের কর্মসংস্থানের জন্য যে প্রক্রিয়াগুলো, যে পলিসিগুলো, সেই পলিসিগুলো নিয়ে ক্রিটিক্যাল জার্নালিজম কিন্তু আমরা দেখি নাই। আমরা হয় দেখি আপনার এক ধরনের প্রশংসা, আর না হয় অন্ধ নিন্দা। ফলে আমি মনে করি যে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা ছাড়া আমাদের আসলে এই যে সাংবাদিকতার যে পরিবেশ বা আমরা মুক্ত গণমাধ্যম তৈরি করার যে জায়গাটা বলি, সেটা আসলে তৈরি করা যাবে না। তো আমি এই জন্য বলবো আগামী দিনে আপনারা যারাই রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবাদপত্রের স্বাধীনতার সাথে সাথে
আমাদের এই সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক ভাবে যে স্বাধীন পাটাত্তর নির্মাণ করার যে প্রয়োজনটা, সেটার দিকে আপনারা মনোযোগ হবেন। এবং আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশের সংবাদপত্র জগতের সবচাইতে বেশি আক্রোশ যার উপর নিপতিত হয়েছিল, যে ব্যক্তিকে বলা হয়েছিল আদালত থেকে যে সত্য আইনের চোখে খুব গুরুত্বপূর্ণ নয়, যিনি তার লেখনীর কোনোদিনই থামাননি তার সত্য প্রকাশের পথ থেকে, মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ, তার বিশেষ কারণে উনি হয়তো একটু আগে চলে যেতে চান, সেই জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাজী ভাই, মরহুম গাজী ভাই রুহুল আমিন গাজী, তাকে ভুয়া মামলায়, ক্যান্সার আক্রান্ত গাজী ভাইকে ভুয়া মামলায় জেলখানায় রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের ম্যাডামের মতো। ম্যাডামকে যেমন বিনা চিকিৎসায় ভুয়া মামলায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টলওয়ার্ট এখানে বসে আছেন, তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই। এটাই বাস্তবতা। 2 নম্বরে আমি নাম বলতে চাই আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্য কোন এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই। এটাই বাস্তবতা। বাংলাদেশের সংবাদ মাধ্যমের বাস্তবতা ছিল 16 বছর। আমি নাম বলবো শফিক রহমান ভাইয়ের। শফিক ভাই আমার পাশে বসে আছেন, আমরা পাশাপাশি সেলে জেলে ছিলাম। 80 বছর বয়সে শফিক ভাইকে মাটিতে শুয়ে থাকতে হয়েছে। টয়লেটে যেতে পারতেন না, কারণ ওই টয়লেটে কমোড ছিল না। বেশ কিছুদিন শীতের মধ্যে মাটিতে পড়ে থাকতে হয়েছে, উনি উঠতে পারেন নাই। তারপরে যখন আমার পাশের রুমে আসলেন, ওনাকে ধরে ধরে আমরা ব্রেকফাস্ট করতে, দুপুরে খেতে আমরা একসাথে যেতাম, কত গল্প করেছি। শফিক রহমানের জন্য কেউ আপনারা দাঁড়ান নাই। এটাই ছিল ফ্যাসিবাদের চরিত্র। আরেকজনের নাম বলি কনক সরোয়ার। তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। তার কোম্পানির চিফকে আমি সালাম সাহেবকে এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই না, তার বোনকে ভুয়া মামলায়, ড্রাগের মামলায় একজন মহিলাকে, একজন গৃহবধূকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। সংবাদ মাধ্যমের বিবেক জাগ্রত হয় নাই।
এটাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাস। তো এই নামগুলো আমি বললাম এই জন্যে, আমি শিওর আমি না বললে আজকে বুকে হাত দিয়ে প্রত্যেকে বলতে পারবেন কেউ আপনারা এদের নাম বলতেন না আজকে, এই জন্যে আমি এই নামগুলো বললাম। আর আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো, 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে আমাকে 15 মিনিট সময় দেন, তাহলে বাংলাদেশের মিডিয়ার ইতিহাস, 50 বছরের ইতিহাস আমি বর্ণনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনলেন, আমাকে দাওয়াত দিয়েছেন এখানে, এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই, আপনি বরাবরের মতনই মুক্ত কণ্ঠ, আপনাকে ধন্যবাদ আবারও। আমরা জানি যে ফ্যাসিবাদের সেই কালো দিনগুলোতে যখন কথা বলা খুব সাহসের ব্যাপার ছিল, সেই সাহসিকতার জায়গা থেকে যারা অনলাইনে দেশের মানুষকে সত্য কথনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরই একজন ডক্টর জাহিদুর রহমান। তাকে আমি একটু বিনীত অনুরোধ জানাতে পারি এসে যদি কিছু কথা তিনি বলেন। তবে আমি সবাইকে বলবো যে আমরা যদি বেশি অংশগ্রহণ চাই তাহলে সময়ের দিকে বোধহয় আমাদের সবার একটা খেয়াল রাখা দরকার। সম্বোধন খুব গুরুত্বপূর্ণ না, আমার মনে হয় যে সরাসরি কথায় যাওয়া যেতে পারে। ডক্টর জাহিদুর রহমান, আমরা বোধহয় 3 মিনিট সময় দিলেই কথা শেষ করতে পারবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সম্বোধন করছি না, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান এবং যারা উপস্থিত আছেন আমার খুবই গুরুজন, সবাইকে সালাম জানাচ্ছি। খুব বেশি কিছু বলার নেই আসলে, মানে আমরা এই 17 বছরে যে জার্নি দেখেছি সেটা পরবর্তীতে আমাদের কি করা দরকার। আমরা প্রায় ফ্যাসিবাদ এবং অন্যান্য সমস্যার কথা বলি, কিন্তু পৃথিবীতে একটা নতুন আমার জানা মতে ভিক্টর অরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আই ফরগট। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখন সংবাদপত্রের উপরে অপারেশন শুরু হয়েছে। ভারতের কথা আমরা যদি দেখি যে বিজেপি সরকার তার গণমাধ্যমের উপরে কি ধরনের অপারেশন তৈরি করছে। ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে অবস্থান এখন 151, অথচ আমরা একসময় দেশটাকে গণতান্ত্রিক বলে জানতাম। তো আমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জটা আছে, আমি এটা বলতে চাই। আমরা একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা নির্বাচিত সরকার পাবো, কিন্তু একটা নির্বাচিত সরকারের অধীনেও একেবারে মুক্ত গণমাধ্যম পাবো কিনা সে প্রশ্নটা আমাদের জারি রাখতে হবে, কারণ পৃথিবীর প্রবণতা কিন্তু এইরকমই। আমি প্রায় বলছি যে ডানপন্থার যে প্রবণতা সামনে দেখা যাচ্ছে, এই ইলিবারেল ডেমোক্রেসি যেভাবে দেখা যাচ্ছে, সেখানে শুধু নির্বাচন হলেই যে আমরা একটা ভালো মুক্ত গণমাধ্যম পাবো সেটা নিশ্চিত না। তবে আসার একটা জায়গা আছে, সেটা হলো এই 2006 সালে যে বিএনপি ছিল সে সময় আমরা দেখেছি ওই সময় বিএনপি যথেষ্ট মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করেছে, এবং ওই সময় আমরা এখনো রেফার করি, আমরা পত্রিকায় কি দেখতে পেতাম। জনাব তারেক রহমান এখানে আছেন, বেগম খালেদা জিয়া, পুরো সরকার সম্পর্কে দুর্দান্ত সব বিদ্রুপাত্মক কার্টুন ছিল, এবং অনেক ক্ষেত্রে, আই রিপিট, অনেক ক্ষেত্রে সব কার্টুন সঠিকও ছিল না, নিউজ সঠিক ছিল না, কিন্তু এই টলারেন্সটা তাদের জায়গা থেকে ছিল। সে কারণে আমি আশাবাদী হতে চাই সামনের সময়ে এটা খুব ভালো জায়গায় পৌঁছবে। আর সবসময় আসলে এটা মনে রাখতে হবে, একটা ঝুঁকির জায়গায় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি ধারণা করি খুব বড় একটা বিজয় নিয়ে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। তো এই বিজয়ের কতগুলো ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলো হচ্ছে এই, যখন বিরোধীরা যথেষ্ট শক্তিশালী থাকে না
তখন সরকারকে চাপে রাখা, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি সংবাদপত্রের ভূমিকা অতীতের যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে। সিভিল সোসাইটির ভূমিকা যে কোনো সময় চাইতে ভবিষ্যতে বেশি হবে। সুতরাং এখানে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন, যারা অনলাইনে কাজ করেন, আমি নিজেও আমার জায়গা থেকেও চেষ্টা করব এই ব্যাপারটা যতটা সম্ভব জারি রাখার। আমাদেরকে অ্যাট এনি কস্ট, এটা বলে শেষ করছি, আমি আশা করি 3 মিনিটের মধ্যেই হচ্ছে, ভবিষ্যতে আমাদের যে অপশন আছে, আমি কথাটা প্রায় বলি, বিএনপি এবং সেটার প্রধান হিসেবে জনাব তারেক রহমানের সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা, যাতে আমাদের সবার স্বার্থ নিশ্চিত থাকে, সেটা আমাদের সবার নিজের স্বার্থেই জরুরি। এবং আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যম সেই কাজটা সাহসের সাথে করবে, এবং সাহসের সাথে করতে পারলে এটা আমাদের সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমানকে ধন্যবাদ। আমি বক্তব্য দেবো না, শুধু মাঝে মাঝে 2-1টি তথ্য আমি দিতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তবে চুপ ছিলেন না। বাংলাদেশ সম্পর্কে তিনি জেনেছেন, খোঁজ খবর রেখেছেন। আমি ছোট্ট করে একটা তথ্য দেই, এই যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হলো 2018 সালে শুরু হলো, সেই কোটা বিরোধী আন্দোলন 2024 সালে সে একটি পরিণতি পেল। আমরা অনেকেই জানি কিনা আমি জানি না, এই লন্ডনে 2014 সালের জুলাই মাসের 15 জুলাই তারেক রহমান একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। যারা লন্ডনে বসবাস করতেন সেই পেশাজীবীদের সামনে, বাংলাদেশের ডায়াসপোরা যারা লন্ডনে থাকেন সবার সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে উনি বাংলাদেশ নিয়ে ওনার একটা পরিকল্পনার কথা তখনও বলেছিলেন। সেইখানে আমার মনে আছে 2014 সালের 15 জুলাই তিনি বলেছিলেন, যদি জনগণের রায়ে বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে বাংলাদেশে যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি আছে সেটাকে 50-56% থেকে নামিয়ে 5% আনা হবে। এটা বলেছিলেন 2014 সালে। সেই আন্দোলনটা কিন্তু 2018 সালে শুরু হলে 24 সালে পরিণতি পেল। আমরা কিন্তু এই তথ্যটা কজন জানি না। আরেকটা বিষয় কি আমরা খুব বেশি আলোচনা করি, সেটা হচ্ছে যেখানে মানুষের বাক স্বাধীনতার ঊর্ধ্বে হলে আমাদের সবচেয়ে আশ্রয়ের জায়গাটা হচ্ছে আদালত। সেই আদালতের মাধ্যমেই, সেই আদালতকে ব্যবহার করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল 2015 সালের 7 জানুয়ারি, এবং সেটা কন্টিনিউ করেছে। আমরা জানি না আমরা কেউ কথা বলেছি কিনা, আমরা জানি না কেউ আমরা কথা বলেছি কিনা। এরপরে যখন 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন উইদিন 2 আওয়ার্স একটা বক্তব্য দিলেন, সেখানে কিন্তু তার প্রথম কথাটাই ছিল যে আমাদের মনে হয় অনেকেরই মনে আছে যে বিজয়ীর কাছে পরাজিতরা যদি নিরাপদ বোধ করে তাহলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। এ কথাটা কিন্তু বলেছিলেন। এই কথার মধ্যে কোনো হিংসা ছিল না। আমি শুধুমাত্র একটি কথা বলার জন্য কথাগুলো বললাম যে তারেক রহমান শারীরিকভাবে দূরে ছিলেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে ছিলেন, বাংলাদেশের কাছে ছিলেন, বাংলাদেশের জনগণের কাছে ছিলেন, সঙ্গে ছিলেন। তবে গণমাধ্যমের উপরে তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে মানুষকে শুনতে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি। এই কারণে হয়তো অনেকগুলি তথ্য আমাদের কাছে অজানা। যাক, আমি আর কথা বলবো না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সম্পাদক, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আছেন এবং থাকবেন, নিউজ সম্পাদক জনাব নুরুল কবির। জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন, সাধারণ সম্পাদক এবং সামনে উপবিষ্ট সাংবাদিক সহকর্মীবৃন্দ, আমাকে শুভেচ্ছা বিনিময়ের বক্তব্য দিতে অনুরোধ করেছেন। একটা হচ্ছে ব্যক্তিগত শুভেচ্ছা, সেটা কতক্ষণ আমরা বিনিময় করেছি। একজন রাজনীতিকের জন্য ঠিক কি শুভেচ্ছা চাই সেটা খুব পরিষ্কার করে বললে ভালো হয়। সুতরাং এখন এই মুহূর্তে তার জন্য যে আমার শুভেচ্ছা, সেটা পুরোটাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মিডিয়ার দিক থেকে
কি করলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের সহযোগিতা হতে পারে, সেগুলো যাতে করতে পারেন সেই শুভেচ্ছা আমি ওনাকে জানাবো খুব সংক্ষেপে। আমরা আজকে এই মুহূর্তে এমন একটা সময়ে এখানে সবাই সমবেত হয়েছে যখন একটা পুরনো ভীষণভাবে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা, একটা বড় ধরনের শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটেছে। কিন্তু এইটার পরিবর্তে যেই জন্য মানুষের আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, কিন্তু সেটা এখনো গড়ে ওঠে নাই। এই কারণে এটা একটা উৎক্রমণের সময়, একটা অন্তর্বর্তী সময়, একটা খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে একদিকে যেমন পেছনের দিকে তাকিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আত্মদান দেখি, অন্যদিকে ভবিষ্যতে এই আত্মদানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সমাজে মূর্ত হয়েছিল সেগুলো কি পদ্ধতিতে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আলোচনা এই সময় বেশি হওয়া দরকার। নইলে আমাদের মানুষের, নারী, পুরুষ, শিশু, তরুণ, তরুণী, তাদের 3 সপ্তাহের মধ্যে, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে একটা স্বাধীন দেশে প্রায় 1500 নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশুর মৃত্যু, 20,000-এর মতন তরুণদের ইনজিউর্ড হয়ে যাওয়া, তার মধ্যে প্রায় 700-800 সারা জীবন ধরে না দেখবার অবস্থায় তৈরি হয়েছে, তাদের চোখের আলো হারিয়েছেন। এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলেই আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন। সেখানে তাদের অবদান আছে, অন্য সবার অবদান আছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির, সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে ডান, বাম, মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল, আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান এমন লক্ষ লক্ষ মানুষ ছিল, তাদের আত্মদান আছে। এই সময়টায়, এই উৎক্রমণকালীন সময়টায় পরস্পরকে দোষারোপ না করে বরং এই আত্মদানকে কি করে একটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগোনো যায়, সে আলোচনাগুলি হলে আমার মনে হয় আমাদের সময়ের প্রতি, এই উৎক্রমণকালীন সময়ের প্রতি সুবিচার করা হবে। দ্বিতীয়, খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে এবং ওই শুভেচ্ছা হিসেবে অনুরোধ করব। পৃথিবীতে এমন কোন জায়গায় কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যেখানে গণমাধ্যমের আইনগত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না। ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা, এই দুইটা হাত ধরাধরি করে চলেছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে, সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। কোন রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষকে সে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয়, সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন। শেষ কথা আমি বলতে চাই, আপনি নিজেরা শুনেছেন, কতক্ষণ আগে আমার একজন সহকর্মীও বলে গেছেন, বাংলাদেশে অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর, বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা, হামলা, অন্যায় হয়েছে। সেই সব মামলায় আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না। আমি বলবো এই মুহূর্তে গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে, জেলে আছেন। ওই শেখ হাসিনার আমলের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে, আইনগতভাবে
তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরো প্রতিষ্ঠিত দেখাতে পারি। এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্য, সেই কাকা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি, কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে, অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে, আমাদের এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি, সরকার বলেছে তারা সেটা দেখবেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক, এটা আমরা চাই। সরকার বলেছে তারা এটা দেখবেন, কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি। আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে, সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না। ফলে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রভাব থাকে, আপনি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা না করে এইটা ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার হোক, সেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবশেষে আমি বলবো, গণতান্ত্রিক স্বাধীনতা সংবাদ মাধ্যমের মানে হচ্ছে পাওয়ার, যেটাকে বলে যে ক্ষমতার সঙ্গে গণতান্ত্রিক সাংবাদিকতার সম্পর্ক নিরন্তরভাবে এক ধরনের পেশাগত বৈধতা দিয়েই চিহ্নিত থাকে। সেটা কোনো ব্যক্তিগত নয়, সেটা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষের ব্যাপার নয়। এটা সত্য যে পুরনো আমলগুলি যদি আমরা, বিভিন্ন রাজনৈতিক আমলগুলি আমরা লক্ষ্য করি, সেখানে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমি মনে করি 24 সালের 5ই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনোদিন ফেরত যাবে না। এইটা দুই পক্ষকেই বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে। কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল, আমি বিশ্বাস করি, আমার যদি সামান্যতম ইতিহাস বোধ থেকে থাকে, 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। এই কারণে যে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান সমস্ত সমাজব্যাপী তার গভীরতা নিয়ে মানুষের চৈতন্য এবং মননকে যেভাবে আন্দোলিত করে, বিকশিত করে, রাজনৈতিকভাবে নতুন আকাঙ্ক্ষার জন্ম দেয়, সেইটা একটা চাপ আকারে সমাজের সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র জারি থাকবে বলে আমার ধারণা। ফলে সেগুলোকে দমন না করে সেগুলোকে বরং সম্মান জানিয়ে গোটা সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক, সেই শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ নুরুল কবির। তিনি বরাবরের মতো ওই সত্য পঠনে অবিচল ছিলেন, আজকেও তিনি তা দেখালেন। আমরা জানি যে অনেকেই বলবার চেষ্টা করেন কখনো কখনো যে জনাব তারেক রহমান দেশে ছিলেন না। এই কথাটি যদি আমরা সত্য বলি তাহলে তার প্রতি অবিচার করা হবে। বরং আমরা বলতে পারি যে আমাদের যে কারুর চাইতে উনি বাংলাদেশ ঘনিষ্ঠ ছিলেন অনেক বেশি। কারণ আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার জন্য কোনো বাহন ব্যবহার করতে হয়েছে, কিন্তু ভার্চুয়ালি উনি এক লহমায় টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া যেতে সংযুক্ত হয়েছেন প্রতিদিন। ফলে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বা তাদের কষ্টের কথা আমরা যতটা জানি, তার সাথে উনি অনেক বেশি আগে জেনে গেছেন। সেটা হয়তো আমরা যারা তার সাথে সংশ্লিষ্টতা ছিলাম তারা আমরা এটি অনেক বেশি গভীরভাবে অনুভব করি। আমি এই পর্যায়ে একজনকে ডাকছি যিনি কবি এবং এটি সম্পাদক, কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে একই সাথে এটাও বলি যে কবিতা গদ্যের চাইতে ছোট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সমাবেশে আসতে পেরে খুবই আনন্দিত হচ্ছি।
বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রথম এপিয়ারেন্সটা সাংবাদিকদের সঙ্গে হয়েছে, সেই জন্য আমরা সাংবাদিক বান্ধব প্রশাসন চাই, কিন্তু আমরা সেটা দীর্ঘকাল পাইনি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল, দেখেছি আমরা মোসাহিবি সাংবাদিকতার চরম উৎকর্ষ বলবো না, অপকর্ষই আমরা দেখেছি। সেই তেলবাজি যে প্রতিযোগিতা, সেগুলি ন্যাক্কারজনকভাবে আমাদেরকে, আমাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। আমরা মিডিয়া ট্রায়াল দেখেছি, জিয়া পরিবারের প্রতি যে বিষোদ্গার দেখেছি, আমরা -2 ফর্মুলা আমরা দেখেছি। রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার জন্য মিডিয়ার অংশের যেটা আমরা প্রতিফলন দেখেছি, সেটা আমাদের জন্য খুব সুখকর এবং গৌরবজনক অধ্যায় নয়। আমরা সেগুলির পুনরাবৃত্তি চাই না। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছি, সেটার আমরা যদি সদ্ব্যবহার করতে পারি তাহলে ইতিহাসে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সম্মানের সঙ্গে আমাদেরকে স্মরণ করা হবে। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা খলনায়কে পরিণত হব। আমরা দেখেছি যে গোয়েন্দা শাসিত মিডিয়া, আমরা দেখেছি যে একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও গোয়েন্দাদের ডিকটেশন আমাদেরকে বাধ্য হয়ে হজম করতে হয়েছে। সেই অবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা চাই, যেটা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সময় আমরা পেয়েছি। আমরা সেই সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার চরম উদাহরণ আমরা দেখেছি। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়, আমি তখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম দৈনিক বাংলার। সেই দৈনিক বাংলা প্রতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা সরকারি পত্রিকা ছিল না, ট্রাস্টের পত্রিকা ছিল, যেটা সরকারি বিজ্ঞাপনে চলতো, রাজস্ব বাজেটে চলতো না, যেটা বাসস চলে, সেরকম ছিল না। আমরা সেটার পুনরাবৃত্তি চাই না। আমরা দৈনিক বাংলাকে ফেরতও চাই আগের অবস্থায় যেরকম। দৈনিক বাংলা কিন্তু স্বাধীনতার আগে থেকেই কিন্তু প্রগতিশীল ভূমিকা পালন করেছে, সরকারি নিগড়ের থেকেও। আমার সেখানে 21 বছর কেটেছে, আমি সেখানে বেকার হয়েছি শেখ হাসিনার সময়। আমার সম্পাদক জনাব মাহমুদুর রহমান অনেক তিক্ত সত্যের কথা বলেছেন, আমি সেখানেও বেকার হয়েছি। উনি দুইবার কারাবরণ করেছেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য আমরা ফ্লোরে ঘুমিয়েছি দিনের পর দিন, রাতের পর রাত। তারপরে তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে সেই পেটোয়া বাহিনী দিয়ে। কুষ্টিয়ায় উনি যখন হাজিরা দিতে গিয়েছিলেন মামলায়, আমাদের অনেক রক্তাক্ত ইতিহাস আছে। আমাদের ওনার বিরুদ্ধে যখন মামলা চলে তখন তো রেগুলার আমরা যেতাম সুপ্রিম কোর্টে, সেখানে প্রধান বিচারপতি বলতো এবং অন্যান্য আপিল বিভাগের বিচারকরা বলতো যে প্রতি নো ডিফেন্স। আমরা কোথায় চলে গিয়েছিলাম, চান্স এডিটর বলা হয়েছিল ওনাকে। অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, টেলিভিশন এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ন্যাক্কারজনক অধ্যায়ের আমরা পরিসমাপ্তি চাই। আমরা জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে জিয়া পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের এই জাতীয় প্রেস ক্লাবকে স্বাধীনতার পরে শিল্প আমাদেরকে দিয়েছেন, বেগম খালেদা জিয়াও দিয়েছেন, এবং অবকাঠামোগত উন্নয়নে যে অবদান রেখেছেন জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আমরা সেই কৃতজ্ঞতাটা জানাতে চাই। এই সুযোগে আমরা আশা করব যে আজকে আপনি প্রথম আমাদের সঙ্গে মিলিত হয়েছেন এবং ঘন ঘন আমাদের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ হবে, তাহলে আপনারাও উপকৃত হবেন, আমরা উপকৃত হব। আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই, সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা দেশের ভালো চাই। আমাদের উদ্দেশ্য সাংঘর্ষিক নয়, আমরা পরিপূরক। আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। সেই সহনশীলতা, আপনাদের যে ঐতিহ্যের যে পরম্পরা আছে সেটা রক্ষা করে আপনারা আমাদেরকে সেই সুযোগটা দেবেন। আমরা গত 16 মাসে দেখেছি যে প্রধান উপদেষ্টা একবার মাত্র সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিলেন 3রা সেপ্টেম্বর। তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ঘন ঘন আমাদের সঙ্গে যেন ইন্টারাকশন হয় নাই। সেটা তিনজন উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমরা দেখেছি, কিন্তু সেখানেও আমরা দেখেছি বৈষম্যের শিকার আমরা হয়েছি। আমাদের যে লিগাসি, আমাদের যে মজ্জাগত যে দাসত্ব, একটা ঔপনিবেশিক দাসত্ব কিন্তু আমাদের রক্তের মধ্যে হয়তো ঢুকে গেছে। এটা আমাদের দূর করতে হবে, আমাদের ভেতর থেকে বদলাতে, প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে। না হলে কিন্তু জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করতে পারবো না। মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ক্লিশে শব্দে পরিণত হয়েছে, এটাকে নিয়ে ব্যবসা করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা প্রকৃত ইতিহাস আমাদের উত্তর প্রজন্মের কাছে উপহার দেব। একটা অনেক বড় সুযোগ হয়েছে। আপনাদেরকে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ কালের কণ্ঠ সম্পাদক জনাব মাহমুদ হাফিজ। এবার আমি কথা বলার জন্য মঞ্চে আহ্বান জানাবো
বিডি নিউজ সম্পাদক